Hello everyone, welcome to our today's webinar of Meet the Global Leader. আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করা হয় স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এই নন প্রফিট অর্গানাইজেশনের মাধ্যমে। আমাদের অডিয়েন্স বেসিক্যালি ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস। আমাদের এই প্রোগ্রামের থ্রুতে আমরা আসলে শেয়ার করার চেষ্টা করি যারা লোকাল এবং ইন্টারন্যাশনাল সেক্টরে ফিল্ডে তাদের লিডারশিপ অ্যাক্টিভিটিসের থ্রুতে বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্টস, অ্যাওয়ার্ডস এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে তারা তাদের কর্মের মাধ্যমে আসলে দেশ এবং দেশকে রিপ্রেজেন্ট করছেন এবং পড়াশোনার পাশাপাশি অথবা অ্যাক্টিভিটিসের থ্রুতে কীভাবে লোকাল অ্যান্ড গ্লোবালি রিকগনিশন এবং এঙ্গেজড থাকা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, যাতে করে ইটস লাইক এন অ্যাওয়ারনেস সেশন। আমাদের স্পিকারসদের অ্যাক্টিভিটিস, তাদের অভিজ্ঞতা এবং প্যাশন, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা আসলে আমাদের স্টুডেন্টদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে পড়াশোনার পাশাপাশি তারা কিভাবে আসলে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে এঙ্গেজ থাকার মাধ্যমে তাদের স্কিলস ডেভেলপমেন্ট এবং তাদের পারসেপশনটা আসলে ব্রডেন করতে পারে, লাইক লুক টু থিঙ্ক গ্লোবালি। সো আজকে আমাদের এই সেশনে আমরা আমন্ত্রণ জানিয়েছি নাফিরা নাইম আহমেদকে, ফাউন্ডার হিসেবে আছেন অ্যাম্পলিটিউড অর্গানাইজেশনের হয়ে। ওয়েলকাম সেশন আপু। আমাদের এই সেশনটাতে আসলে আমরা খুব বেসিক কিছু বিষয় আলোচনা করি, পড়াশোনা, তারা যে প্রতিষ্ঠান রান করছেন এবং তাদের অ্যাচিভমেন্টস এবং কিছু গাইডেন্স ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য, যে তারা কিভাবে আসলে স্কিলস ডেভেলপমেন্ট, ভলেন্টারি অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদের স্কিলসগুলোকে আরো শার্পেন করতে পারে। ফার্স্ট অফ ওয়েলকাম স্কুল বর্তমান সমিতির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়েবিনারে। আপনার সম্পর্কে খুবই সংক্ষেপে যদি একটু শেয়ার করতেন, আপনি কি করছেন এখন এবং আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলুন। Oh, first of all, thank you so much for having me. Thank you for reaching out to me. আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য thank you so much. This is great being here amidst all of you guys. As you guys know, আমার নাম নাফিরা। আমি একটা non-profit find করেছিলাম 2019-এ. I'm the founder and president of Amplitude, which is a non-profit charity dedicated to eradicating societal taboos and discrimination through sustainable education, diversity, equity, and inclusion, and sharing our privilege. আমরা Amplitude through এখন পর্যন্ত, by everyone's support, we had the privilege of serving 98,000 এর উপর মানুষ। এছাড়াও I received the Diana Award, the Legacy Award, and a nomination for the International Children's Peace Prize. I work with Open Society University Network, that is currently GHEA, and I work under the Social Impact Lab at BRAC. And yeah, I am very keen towards civic engagement and sustainable development of our societies. I think that's basically what I do. সো আপনি প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে বললেন এবং আপনার একটা অ্যাচিভমেন্টের কথা বলেছেন, আমরা সেখানে ডিটেলসে শুনবো। আপনি কারেন্টলি অ্যাজ এ স্টুডেন্ট, রাইট, স্টাডিং এট ইউনিভার্সিটি। সো আপনার এই যে আপনি যে একটা প্রতিষ্ঠান রান করছেন এবং আপনার একাডেমিক লাইফ, আমাদের এখন যারা পড়াশোনা করছে ইউনিভার্সিটিতে যেই সাবজেক্ট নিয়ে পড়ুক না কেন, তাদের অনেক ধরনের প্রেশার থাকে, অ্যাক্টিভিটিস এনগেজমেন্ট থাকে তাদের একাডেমিক স্টাডি রিলেটেড। সো আপনি আসলে পড়াশোনার পাশাপাশি আপনার এই যে সমাজের জন্য কিছু করা, এইটা আসলে কিভাবে আপনার মধ্যে চিন্তাটা আসলো যে আমি আসলে সমাজের জন্য কিছু করতে চাই, সেই স্টোরিটা যদি একটু শেয়ার করতেন সংক্ষেপে আমার সাথে। জি, অফ কোর্স। সমাজের জন্য করার চিন্তা ভাবনা আমার আসলে একদম ছোটবেলা থেকেই ছিল, কারণ আমার মা বাবাকে আমি দেখতাম সবসময় যা আছে ওটাতেই যতটুকুই পারে একটু প্রিভিলেজটা শেয়ার করে নেয়ার, একটু সাপোর্ট করার আশেপাশে। রোজ দেখতাম হয়তো মা একটা চায়ের কাপ, চা বানানোর মেশিন গুলা কিনে দিচ্ছে রাস্তায় যারা হয়তো টাকা চাইতো তাদেরকে, বা বাবা দেখতাম এরকম অফিসের এত কম্বল গিয়ে ডোনেশনে দিয়ে দিচ্ছে, বা নিজে বের হচ্ছে ধানমন্ডি লেক হেঁটে হেঁটে কার কি লাগবে এগুলো দিয়ে যাচ্ছে। সো ওগুলো দেখে ছোটবেলা থেকে ইন্সপিরেশন জিনিসটা কাজ করতো। আর খুব ছোটবেলা থেকে আমাকে একদম চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে তোমার এই জিনিসগুলো আছে, সো ইউর প্রিভিলেজড, বাট এই মানুষের এই জিনিসগুলো নাই, সো দে আর নট অ্যাজ প্রিভিলেজড এজ ইউ। সো অ্যাজ সামওয়ান হু ইজ প্রিভিলেজড, তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে এই প্রিভিলেজটাকে শেয়ার করা, যাতে সবার লাইফটা একটু একটু করে বেটার হতে পারে।
তো আমার আইডিয়া ফার্স্টে এটাই ছিল যে স্কুল শেষ করব, ইউনিভার্সিটিতে উঠবো, তারপর আমি হয়তো এরকম কিছুটা শুরু করব। কিন্তু 2019 সালে একদম আমার ও লেভেলস এর আগে আগে আমার একটা আই ওপেনিং সিনারিও হয়। আমি জানি না আমার এত বছর কেন লাগলো ওটা হতে, বাট 16 বছর বয়স যখন আমার, তখন আমি রাস্তায় আমার কাছ থেকে একটা মেয়ে, ও আমার থেকে রোজ ফুল কিনতো, আমি ওর থেকে রোজ ফুল কিনতাম, ও সেরকম ফুল বিক্রি করতো। তো ওই দিন এরকম কথা হচ্ছিল, আমরা কিছু একটা নিয়ে কথা বলছিলাম হয়তো, তখন মেয়েটা বলল যে আজকে এই যে প্রথম প্রথম বেলার খাবার খেলাম একটু আগে, ওটা 6টার সময়, হতো সন্ধ্যা 6টার দিকে। তখন আমার মাথায় আসলো যে ওদের চিন্তা হচ্ছে ওরা কখন খাবে, ওরা কখন খেতে পারবে, এক বেলাও কি খেতে পারবে নাকি। আর আমার চিন্তা তখন আমার ও লেভেলসে সব এ স্টার আনতে হবে। সো দুজনের ওয়ারি গুলা এত ডিফারেন্ট। ও আমার থেকে এত ছোট, কিন্তু ওর এখন থেকে খাবার ম্যানেজ করা, টাকা ম্যানেজ করা, এরকম সংসারের হাল ধরা, তখন তো আমার এগুলো কিছুই করা কিন্তু আসলে লাগতো না। সো আমার যেটা হতো, ওই জিনিসটা নিয়ে কখনোই চিন্তা হতো না আনটিল ওই দিনটা আর কি। তখন আমার মাথায় আসলো যে আচ্ছা, শুরু তো আমি আসলে এখনই করতে পারি, টুকটাক যা আছে তা দিয়ে কিন্তু শুরু করতে পারি। তো তখনই ঠিক আমার ও লেভেলস এর আগে আগে, আমার যখন 16 বছর বয়স, আমি অ্যামপ্লিটিউড প্রথম শুরু করি আমার কিছু চেনা জানা বন্ধুদের সাথে। অ্যান্ড সেখান থেকে আমার যাত্রাটা শুরু আসলে। বাট ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। রাইট। সো আমাদের দেশে আসলে ইন মোস্ট কেসেস বলবো না, যে মধ্যে 90% যারা আসলে শুরু করে, দেখা যাচ্ছে যে হয়তো বা ইউনিভার্সিটি স্টেজে যখন আসে বা কিছু করছে, তার পাশাপাশি একটা অর্গানাইজেশন রান করছে। সো তো আর্লি স্টেজে স্টার্ট করাটা মানে খুব রেয়ার কেস। আসলে আমাদের এই স্টোরি শেয়ারিং সেশনের থ্রুতে আমরা আসলে বেশ কিছু এরকম আমাদের স্পিকার্স পেয়েছি যারা আসলে ক্লাস 8 থেকে স্টার্ট করছে, 9 থেকে স্টার্ট করছে। তো এই সমাজের জন্য কাজ করাটা কিন্তু আসলে এটা কোনো লেভেল নাই যে আমার আসলে ইউনিভার্সিটিতে আসতে হবে বা একটা স্টেজের পরে বা 20 বছর পরে বা 18 বছর পরে আমি শুরু করতে হবে, উইচ ইজ ভেরি ইন্সপায়ারিং যে আপনি আহ, এই জিনিসটা অনেক আর্লি স্টার্ট করেছেন। সো আপনি যখন অ্যামপ্লিটিউড স্টার্ট করেন, আপনার যেটা বললেন যে 98,000 আপনারা প্রচার করেছেন, লাইক দেয়ার বেনিফিশিয়ারিজ অফ অ্যামপ্লিটিউড। রাইট। সো আপনার শুরুটা কিভাবে? যখন আপনি শুরু করেন, শুরু করার সময় আপনার সাথে বলেছেন আপনার ওয়েল উইশার্স ফ্রেন্ডস তারা ছিল। তো আপনি যখন শুরু করেন সেই ক্ষেত্রে চ্যালেঞ্জেস কি ছিল, এবং টিল নাও আপনার ওভারঅল কিছু কি ফ্যাক্টরস যদি বলেন যে সাকসেস ফ্যাক্টরস, এটা এখন আপনি রান করে যাচ্ছেন সেটা। সো শুরুর দিকে চ্যালেঞ্জেস এবং এখন পুরো টিল নাও আপনি যে রান করছেন, এটা কি মানে কয়েকটা ফ্যাক্টরস যদি বলেন, সাকসেস ফ্যাক্টরস গুলো এই কারণে আপনি স্টিল রান করতে পারছেন। রাইট। আচ্ছা, প্রথমে যখন আমি শুরু করি তখন কিন্তু আমার এত মানুষ ছিল না যাদেরকে আমি আই কুড কাউন্ট অন। শিওর আমার একটা দুটো ফ্রেন্ড ছিল যারা শুরু থেকেই ছিল, কিন্তু কেউ ওরকম ক্লোজও ছিল না, কারো ওরকম ড্রাইভও ছিল না আমাকে হেল্প করার। কিন্তু যতদিনই তারা ছিল, দে ওয়ার গুড, দে ওয়ার ডিসেন্ট। সো আমার আই থিঙ্ক ইনিশিয়াল চ্যালেঞ্জ এটাই ছিল যে মানুষ কেন আমাকে ট্রাস্ট করবে, কেন আমার সাথে কাজ করবে, আর what are they getting out of it, right? সো আমার ফার্স্ট চ্যালেঞ্জ ছিল জাস্ট নিজেকে রেলেভেন্ট বানানো, বিকজ আমার এজেরই অনেকে অনেক কিছু শুরু করেছে, which is great, I really appreciate the effort, কিন্তু সেগুলো কিছুই কিন্তু আর সাস্টেইন করে নাই। Like you would see a lot of organizations that got started around the same time that we did, but they're not here anymore. So অনেকেই জাস্ট ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে সুন্দর লাগবে, স্কলারশিপ পেতে ইজিয়ার হবে, এই চিন্তা করে কি করতো, অর্গানাইজেশন গুলো খুলতো। এখন যদি সেই চিন্তার জন্য অর্গানাইজেশন খুলে থাকে, তার যদি একটা মানুষকেও ইম্প্যাক্ট করে থাকে, আমার মনে হয় সেটা ভালো। একজনের যদি ইম্প্যাক্ট হয়ে থাকে, দ্যাটস গ্রেট। কারণ at the end of the day ছোট ছোট করেই তো মানুষ শুরু করে। এখন আপনার যে ইন্টেনশনই আপনি শুরু করেন, আমার যায় আসে যে কতজন মানুষ হেল্প হচ্ছে ওখান দিয়ে, রাইট? কিন্তু অনেকে ফুল টাইম এর জন্যই কমিট করতো না, বিকজ একটা ও লেভেলস এর ছাত্রী কতটুকুই বা করবে। আমার তো পড়াশোনাও আছে, আর আমি তো গ্রেডস নিয়েও অনেক সিরিয়াস। সো আমি আমার গ্রেডস মেনটেন করব না নন প্রফিট মেনটেন করব, ওই রেলেভেন্সটা অ্যাসার্ট করতেই আমার অনেক দিন লেগেছে। তারপর ফান্ডিং এর জন্য, কেন একটা মানুষ আমাকে টাকা দিবে, কেন আমাকে ট্রাস্ট করে টাকা দেবে, আমি টাকাটা দিয়ে কি করব, আমি কিভাবে ট্রান্সপারেন্সি মেনটেন করব,
সেটা ফিগার আউট করতে আমার একটু সময় লেগেছে, ওই ট্রাস্টটা বিল্ড আপ করতে। এক একটা ইভেন্টের থ্রু আই থিঙ্ক আমরা একটু একটু করে ট্রাস্ট বিল্ড আপ করেছি। সো একদম ফার্স্টে আমাদের গ্যালভানাইজিং ইভেন্টে প্রচুর ভালো রেসপন্স ছিল, আলহামদুলিল্লাহ, ভেরি গ্রেটফুল ফর অল দ্য রেসপন্স। অনেক মানুষ এসেছে, অনেক মানুষ ডোনেট করেছে, অনেক মানুষ কিনেছে আর্ট অফ দি আর্টিস্ট দ্যাট উই প্রজেক্টেড। আমাদের এক্সিবিশনে আমরা জাস্ট রিনাউন্ড আর্টিস্ট ছাড়াও আমরা নতুন যারা আর্ট শুরু করেছে তাদের, ইনফ্যাক্ট যারা হচ্ছে আন্ডার প্রিভিলেজ চিলড্রেন, আমরা আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের আর্ট কিন্তু আমরা এক্সিবিট করেছিলাম। সো ওটা দেখে আই থিঙ্ক আ লট অফ পিপল ফেল্ট ভেরি ইন্সপায়ার্ড অ্যান্ড আ লট অফ পিপল একটু বুঝতে পেরেছে আমরা কোত্থেকে আসছি এবং আমরা কি কি কাজগুলো করতে চাচ্ছি। তারপরের ইভেন্ট বেনেভোলেন্স, যেটা আমরা এখনো করছি 2019 থেকে টিল ডেট, আমাদের উইন্টার রানটা, সো উইন্টার কাপড় দেওয়ার যে রানটা, আমরা কিন্তু প্রথমে খুব ছোট একটা ক্রাউড দিয়ে শুরু করি, এখন আলহামদুলিল্লাহ ঢাকার ডিফারেন্ট পার্টস আমরা কভার করেছি ওই একটা উইন্টার রান দিয়ে, বাংলাদেশের ডিফারেন্ট পার্টস if I'm not wrong. And এটার কারণে আস্তে আস্তে চ্যালেঞ্জেস গুলো আমরা একটু একটু করে মুভ অন করতে পেরেছি। আই থিঙ্ক প্রত্যেকটা ইভেন্টের থ্রু আমরা একটু একটু করে ট্রাস্ট গেইন করেছি এবং মানুষ দেখেছে। অ্যান্ড পরবর্তীতে যখন আমি ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজের নমিনেশন পেলাম, তখন ক্রেডিবিলিটিটা একটু বেড়ে গেল, কারণ রেকগনিশন does at the end of the day help you pay your bills. That's something I really believe. Recognition কিছু করুক না করুক, মানুষ আপনাকে সিরিয়াসলি নিবে রেকগনিশনের থ্রু। তারপর ডায়ানা অ্যাওয়ার্ড পেলাম 2022-তে, মানুষ আরেকটু বিলিভ করা শুরু করলো। তারপর লাস্টে যখন আমি 2024-এ লেগেসি অ্যাওয়ার্ড পেলাম হিজ রয়্যাল হাইনেস প্রিন্স উইলিয়াম থেকে, তখন ন্যাশনালি মানুষজন ফুললি ট্রাস্ট করা শুরু করলো যে আচ্ছা ওরা ক্রেডিবল কাজ করছে, এখন আমরা ওদেরকে ফুললি ট্রাস্ট করতে পারি। এরপর থেকে আমাদের ফান্ডিং অ্যালোকেট করা got a lot easier, fundings reserve করা got a lot easier, আমরা গ্রান্টস এর জন্য অ্যাপ্লাই করতে পারছি বিকজ আমাদের ক্রেডিবল সোর্সেস আছে। সো আই থিঙ্ক দ্যাটস হাউ এভরিথিং ওয়ার্কড আউট। বাট আরেকটা জিনিস আই উড লাইক টু মেনশন ইজ যে আমার টিমকে আই উড গিভ অল অফ ইট, পুরো ক্রেডিটটা আমার টিম পুরোটুক নিজে নিজে দেখে। আমি যেই মানুষদের সাথে কাজ করি তারা প্রায় প্রথম থেকেই আছে আমার সাথে, এবং তারা একদম প্রথম থেকেই যে এফার্টটা দিত এখনো সেই এফার্টটা দিচ্ছে। সো আই থিঙ্ক আমার সাকসেস, অ্যাম্পলিটিউডের সাকসেসের পেছনে সবচেয়ে বড় ড্রাইভিং ফোর্স হচ্ছে আমার টিম এবং তাদের তাদের এফার্টটা। কারণ আমি যদি 1% দিই, আমার টিম সেখানে 5% দিচ্ছে। আমি যদি পিছিয়ে যাই, আমার টিম আমাকে আবার ধরে নিয়ে এসে বলবে আপু কাজ করো, আপু এটা শেষ করতে হবে। সো আই থিঙ্ক আই উড গিভ অল মাই ক্রেডিট টু মাই টিম। অ্যাবসলিউটলি। দুটো পয়েন্ট যেটা আসলে আমাদের দেশে যদি দেখি যারা সাকসেসফুল কোম্পানিস আছে, অর্গানাইজেশনস আছে, নন প্রফিট, ভেরি ফিউ, আই মিন একটা আঙ্গুলে গুণ শেষ করা যাবে। সো এত ফিউ সাকসেসফুল নন প্রফিটস আমাদের দেশে, ইয়ুথ লেড ডেফিনেটলি। সো প্রথম যে এটা যেটা বলেছেন যে আসলে অনেকে লাইক স্যাটারিক একটা ব্লগ রাইটার দেখেছিলেন রিসেন্টলি যে আমাদের দেশে বলতে প্রচুর প্রেসিডেন্টস, ভাইস প্রেসিডেন্টস, নো অফেন্স, জাস্ট স্যাটারিক্যাল একটা ইয়ে থাকে, রাইট? সো এটা আসলে মেটাফর, বাট ইটস ট্রু। আমরা আমাদের দেশে আপনি যেটা বলেছেন যে অনেকে শুরু করে তার বেনিফিটটা পাওয়ার পরে সে আসলে ওটা রান করতে পারে, বিকজ মেইন অবজেক্টিভ অ্যান্ড অনলি অবজেক্টিভ ছিল যে আমি যারা আসলে ছড়ে পড়ে যান, মানে লেফট আউট, তারা তার নিজের পার্সোনাল বেনিফিটটা এনশিওর করে, দেন when it is ensured then it's done. এইটা আসলে মোর দেন 95% কেসেস হতে আর বেশি হইতে পারে, বিকজ আমরা লাইক সিন্স 2018 এরকম প্রচুর বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যানালিসিস, রিসার্চ এবং স্টাডি করি, সো যে কারণে পার্সেন্টেজটা অলমোস্ট কাছাকাছি। সো এখানে যে জিনিসটা বলছেন যে আসলে কেন পারছে যে প্যাশন, আসলে প্রত্যেকটা অর্গানাইজেশন, এটা নন প্রফিট হোক অথবা প্রফিট মেকিং হোক, আসলে তাদের ব্যাকগ্রাউন্ডে কারা আছে, টিম, ওরা তার হাউ প্যাশনেট দে আর, কতটুকু তারা আসলে এডুকেটেড ওই বিষয় নিয়ে কাজ করার জন্য, এই জিনিসটা ইম্পর্টেন্ট। টিম যে জিনিসটা আপনি আসলে বলুন, এই দুইটাই। সো মেইন পার্সন বিহাইন্ড ইট এবং এই প্যাশন এবং টিম মেম্বার, মানে একা আসলে কোনো কাজ করা যায় না। আমরা যে জিনিসটা যে ওই যারা ফাউন্ডার থাকে বা স্মল ইয়ুথ লেভেল অর্গানাইজেশনগুলো, সে নিজেই সব জায়গায় ফোকাস হতে চায়, যেটা বলুন যে স্কলারশিপ বা বিভিন্ন জায়গায় নিজেকে। সো এই জিনিসটা আসলে এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা যে এই জিনিসটা আসলে চাচ্ছিলাম আপনার কথা উঠে আসো এবং নাইসলি পুট।
যদি একটু অন্যদিকে যাই, সেটা হচ্ছে আপনি আদার যে অ্যাক্টিভিটিস বা অ্যাসোসিয়েশনের সাথে আপনি এঙ্গেজড, যেটা বলুন ওপেন ওপেন সোসাইটি নেটওয়ার্ক, সো সেটার আপনি গ্লোবাল লিড ফেলো ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্ক। সো এরা আসলে কি নিয়ে কাজ করে এবং আপনার এখানে কাজটা কি, সেটা যদি সংক্ষেপে একটু আপনি শেয়ার করতেন। আচ্ছা, সো আমি হচ্ছে ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কের আন্ডারে গ্লোবাল এঙ্গেজমেন্ট ফেলো ছিলাম লাস্ট ইয়ার। সেটা হচ্ছে আমাদের ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্ক হচ্ছে এসেনশিয়ালি অনেকগুলো নেটওয়ার্কস ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সেখানে ব্র্যাক আছে, সেখানে সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি আছে, এখানে বার্ড কলেজ বার্লিন আছে, বার্ড অ্যারেনডেল আছে। সো সবগুলো ইউনিভার্সিটি থেকেই সিভিক এঙ্গেজমেন্টকে পুশ করা হয় বা সিভিক এঙ্গেজমেন্ট করবার জন্য স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করা হয়, এবং সবগুলো ইউনিভার্সিটিতেই সেই সিভিক এঙ্গেজমেন্টের স্কোপসগুলো আছে। সো ব্র্যাকের থ্রু 2023-তে আমার সেকেন্ড সেমেস্টারের সময় 2020, হ্যাঁ আই থিঙ্ক 2023 এর লাস্টের দিকে আমার সেকেন্ড সেমেস্টারের সময় আমি অ্যাপ্লাই করি গেট এঙ্গেজড কনফারেন্সে। ওটা ওসেনের আন্ডারেই ছিল, সেটা বার্লিনে হয়, অ্যান্ড আই গট সিলেক্টেড ফর ইট ফ্রম ব্র্যাক। আমার সাথে আরো তিনজন গিয়েছিল। দে আর অল সাচ অ্যামেজিং ইন্ডিভিজুয়ালস উইথ সাচ অ্যামেজিং প্রজেক্টস। সেখান থেকে অ্যাম্পলিটিউডকে চুজ করা, আমাকে চুজ করা ওয়াজ আ গ্রেট ডিল। অ্যান্ড ওখানে গিয়ে when I took part in the conference, I was very active in the conference, and by the end of the conference, they chose, I think, 10 জনকে চুজ করেছিল to be the Global Engagement Fellows for the next year. And বাসায় আসার পর, বার্লিন থেকে দেশে ফিরবার পর 1-2 মাস পরেই হচ্ছে they let me know that I am now a Global Engagement Fellow and if I can contribute to them. তারপর 2024 আমি পুরোটা করলাম গ্লোবাল এঙ্গেজমেন্ট ফেলোশিপ। ইট ওয়াজ গ্রেট। আই ওয়ার্কড উইথ ডিফারেন্ট পিপল ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ সিভিক এঙ্গেজমেন্টকে আগানোর জন্য, সিভিক এঙ্গেজমেন্টকে প্রমোট করার জন্য। সো ওটার পর যেটা হলো ইজ সিভিক এঙ্গেজমেন্টকে প্রমোট করতে করতে নেক্সট ইয়ার আবার লিড গ্লোবাল এঙ্গেজমেন্ট ফেলোশিপ বলতে একটা জিনিস আছে। সো ওই বছরের যে লিডার্সরা আছে বা সবচেয়ে অ্যাক্টিভ যারা আছে তারা নেক্সট ইয়ারের প্রজেক্টগুলোকে লিড করবে। তো তখন আমাকে জানানো হলো যে I was appointed as the lead global engagement fellow under GHEA because OSUN stopped their operations last year. It's now GHEA. এখন আমি GHEA এর আন্ডারে lead global engagement fellow হিসেবে আছি, যেখানে আমি লিড করছি different projects about civic engagement, and I'm helping everyone in my university in BRAC who are interested in civic engagement. And eçharaও I'm hosting different online events. I'm helping them with podcasts. I'm helping them with different events that OSIN is hosting. So yeah, that's overall. গ্রেট। সো আপনার যদি বলি যে পড়াশোনা এবং এই যে আপনার আদার অ্যাক্টিভিটিস, সো আপনি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেন, এবং পাশাপাশি একটা জিনিস ধরবো, আপনার এই যে বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রজেক্টসের সাথে এঙ্গেজ থাকার ফলে আপনার আসলে পারসেপশনটা কিভাবে ব্রডেন হয়েছে সেই বিষয়ে যদি একটু আপনি শেয়ার করেন, বিকজ টু লেট আওয়ার অডিয়েন্স নো যে আসলে বিকজ অনেক ধরনের ইন্টারন্যাশনাল প্রজেক্টসের সাথে এঙ্গেজ হওয়ার সুযোগ আছে। সো এই ধরনের প্রোগ্রামসগুলো বা প্রজেক্টে মানে এঙ্গেজ থাকলে আসলে স্কিলস ওয়াইজ বেনিফিটগুলো কি এবং নেটওয়ার্ক ওয়াইজ সেই বিষয়ে যদি একটু শেয়ার করেন। আচ্ছা, ফার্স্ট অফ অল টাইম ম্যানেজমেন্ট জিনিসটা ইজ ভেরি ইজি ইফ ইউর প্যাশনেট অ্যাবাউট দ্য থিংস দ্যাট ইউ ডু। এটা আমি সবাইকে বলি যে টাইম ম্যানেজমেন্ট করা ডিফিকাল্ট, বাট ইটস নট ইম্পসিবল। I do so many things at once এখন, and I'm so grateful and I wouldn't have it any other way. Because যাই করছি আমি, সেটা অ্যাম্পলিটিউড হোক, সেটা সোশ্যাল ইম্প্যাক্ট ল্যাব হোক, সেটা আমার পড়াশোনা হোক, the degree that I'm studying is something I'm very passionate about myself. So আমার পড়াশোনা করতে খুব বিরক্ত লাগছে না at any point. অ্যাম্পলিটিউডের সাথে কাজ আমার কখনো বিরক্ত লাগছে না, because আমি এটা নিয়েও খুবই প্যাশনেট। Same goes for social impact lab. Same goes for everything that I'm doing. So when you're passionate about something, তখন টাইম ম্যানেজমেন্টটা ইজি হয়ে যায়, কারণ আপনার ওই এক্সট্রা ব্রেক জিনিসটা কাজ করছে না, কারণ সবকিছুই করতে আপনার মজা লাগছে। তো আমার যদি এখন এটা করে ভালো লাগে, আমি হয়তো কিছুক্ষণ কাজ করব, তারপর কিছুক্ষণ পড়বো, তারপর আবার কিছুক্ষণ অন্য কাজ করব। কারণ once you're passionate about something, ওই এক্সট্রা ব্রেক থিং does not exist for you.
আপনি যেটাই করছেন এক কাজ থেকে আরেকটা কাজ শিফট করেই আপনার জন্য একটা ব্রেকের মতো, বিকজ প্রত্যেকটা জিনিস আপনার করতে মজা লাগছে, ভালো লাগছে। শিওর দেয়ার আর ডেজ যখন অনেক টিডিয়াস লাগে, ভালো লাগে না, মোনোটোনাস লাগে, তখন ইউ শুড টেক আ ব্রেক, ব্রিথ, একটু রিল্যাক্স অ্যান্ড দেন গেট ব্যাক টু ওয়ার্ক। জাস্ট আই থিঙ্ক টাইম টেবলটা প্রায়োরিটিজ সেট করে করতে পারলে ইটস ভেরি ইজি। এরপরে আসি এটার বেনিফিটস কি। I think first benefit হচ্ছে you are more of a well-rounded individual rather than just একটা student. কারণ to be very frank, being a student is very boring. If you're just a student, যদি আপনি ইউনিভার্সিটির বাইরে কিছু না করেন, in the long run আপনার জন্য জিনিসটা খুবই difficult হয়ে যাবে, কারণ real world এ গিয়ে you would realize that it's not as easy as it is inside your university. So সেই ক্ষেত্রে আপনি যখন ইউনিভার্সিটির সাথে 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 পাশাপাশি ইসিএস করছেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছেন, ইউ উড আন্ডারস্ট্যান্ড যে ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট ভাবে অপারেট করে। অ্যান্ড যত বেশি মানুষ দেখবেন তত বেশি মানুষ চিনবেন, অ্যান্ড যত বেশি মানুষ চিনবেন তত বেশি তাদের ওয়েজ গুলার ব্যাপারে জানবেন। সো দ্য ওয়ে দে ওয়ার্ক, দ্য ওয়ে দে ডিল উইথ সিচুয়েশনস, অ্যান্ড আই থিঙ্ক আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমি যত মানুষ চিনতে পেরেছি, তাদের ওয়েজ গুলো অ্যাডাপ্ট করতে পেরেছি, তত বেশি আমি নিজেকে ইমপ্রুভ করতে পেরেছি। কারণ আমার ওয়েজ হয়তো সবসময় সবকিছু সব ওয়েতে ইজি না, বা হেল্পফুল না, বা প্রোডাক্টিভ না, রাইট? কিন্তু যখন আমি আরেকজনের সাথে মিশছি আর আমি তাদের ওয়েজ দেখছি, ইটস ইজিয়ার ফর মি। প্লাস নেটওয়ার্কিং অপরচুনিটিস টেক ইউ আ লং ওয়ে। I think আমি যতগুলো awards পেয়েছি, most of it was due to networking opportunities, because I've never, alhamdulillah, had to apply for an award. People have nominated me for the different awards. I think it's only because I made an effort to go speak to them, বা আমি ওই অপরচুনিটিটা পেয়েছিলাম তাদের সাথে কথা বলার, তাদের সাথে দেখা করার, তখন তারা জানতে পেরেছে আমি কি করেছি, সেটা জেনে তারা হয়তো আমাকে নমিনেট করে দিয়েছে, কারণ তাদের কাছে মনে হচ্ছে দ্যাট আই এম গুড এনাফ ফর দিস। এর জন্য নেটওয়ার্কিং অপরচুনিটি নেয়া এবং সেটাকে প্রপারলি করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনিওয়ান যে ওয়ান্টস টু বি সাকসেসফুল ইন দেয়ার লাইফস, আই বিলিভ। আর ইট অলসো মেক্স ইউ আ মোর রাউন্ডেড ইন্ডিভিজুয়াল। ইউ রিয়েলাইজ আপনার প্যাশনটা আসলে কোথায়, আপনি কোন দিকে বেস্ট কাজ করতে পারবেন এবং কোন দিকে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখতে পারবেন। এর জন্য আই থিঙ্ক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট বইয়ের নলেজের বাইরেও। ডেফিনেটলি। সো আবার ফিরে আসি অ্যাওয়ার্ডের কথা বলতেন, ডায়ানা লিগ্যাসি অ্যাওয়ার্ড, যেটা আসলে বিশ্বাস করা হয় যে ইয়াং পিপল হ্যাভ দ্য পাওয়ার টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এবং Right. এইটার জন্য এলিজিবল হওয়া মানে ইটস ভেরি কম্পিটিটিভ। আপনি যে সময় ইয়ে হয়েছেন বাংলাদেশ থেকে দুইজন, আপনি এবং আপনার সাথে আরেকজন বাংলাদেশ সিলেক্টেড হয়েছে অ্যাওয়ার্ডেড উইথ দিস ডায়ানা অ্যাওয়ার্ড। সো আপনার জার্নিটা যদি লাইক দেখা যায় অনেকে আসলে অনেক ধরনের কাজ করে, কিন্তু সেই কাজগুলো হয়তো রাইট স্টেক হোল্ডারদের কাছে পৌঁছানো না। বিভিন্ন যদি বলে অ্যাওয়ার্ড, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা তাদের কাজের থ্রুতে, যে কাজগুলো তারা করছে সেটা দিয়ে। সো আপনার এই অ্যাওয়ার্ড পাওয়ার জার্নিটা যদি একটু সংক্ষেপে শেয়ার করেন, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অ্যাওয়ার্ড রিসিপশন, আপনার অভিজ্ঞতা ওভারঅল সংক্ষেপে একটু শেয়ার করেন আমাদের সাথে। জি, আমার স্টোরিটা আসলে একটা ফান স্টোরি না, কারণ আমি নিজের অ্যাওয়ার্ডের জন্য নিজে অ্যাপ্লাই করিনি। আমি জানি না আমার জন্য কে অ্যাপ্লাই করেছে বা কখন করেছে, কিন্তু যখন করেছে আই ওয়াজ সো গ্রেটফুল ফর ইট। আমার ডেফিনেটলি ডায়ানা অ্যাওয়ার্ডটা নিয়ে প্ল্যান ছিল, বাট আমি কখনো অ্যাক্টিভলি অ্যাওয়ার্ডস চাইনি, এখনো চাই না, কারণ আমার এখন মনে হয় অনেক অনেক কিছু করা বাকি এবং অনেক মানুষ আছে যারা অলরেডি করছে, সো তাদেরকে আগে রেকগনাইজ করা উচিত। দ্যাটস হোয়াট আই স্ট্রংলি বিলিভ। কিন্তু যেই করেছে, আই এম সো গ্রেটফুল যে তারা আমাদের মধ্যে ওই পোটেনশিয়ালটা দেখেছে ফর অ্যাপ্লাইং ফর আস। সো ডায়ানা অ্যাওয়ার্ডটা আসলে একটু আউট অফ দ্য ব্লু, একটু সারপ্রাইজিং ভাবেই পেয়েছি আমি। ভেরি গ্রেটফুল ফর ইট। 2022-তে আমার মনে আছে আমি প্রথম ডায়ানা অ্যাওয়ার্ড পেলাম। তারপর 2024-এ 2 বছর পর, এর মাঝে আমি ডায়ানা অ্যাওয়ার্ডের সাথে খুব কম ওদের সাথে ডিসকাশন হচ্ছিল বা কমিউনিকেশন হচ্ছিল, আমি জাস্ট অ্যাম্পলিটিউডের কাজ করতাম। হঠাৎ করে একদিন ডায়ানা ওয়ার্ড থেকে আমাকে একটা ইমেল করলো, ইমেল করে জিজ্ঞেস করলো যে হাই নাফিরা, হাউ আর ইউ ডুইং, উই জাস্ট ওয়ান্ট টু চেক আপ অন ইউ অ্যান্ড wanted to know about how Amplitude is doing right now. তো আমি তো তাদেরকে একটা বড় সড়ো ইমেল লিখে পাঠালাম যে হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অ্যাওয়ার্ড, these are the changes that we've made since we've gotten the award, এগুলো হয়েছে আমাদের সাথে অ্যাম্পলিটিউডের থ্রু, আমরা এতগুলো মানুষকে আরো
বেনিফিট করতে পেরেছি, এতগুলো নতুন ইভেন্ট আমরা করেছি, অ্যান্ড আমাদের নাম্বারস হ্যাভ গন আপ অ্যাজ ওয়েল। সো ওটা লিখে আমি একটা ইমেল পাঠালাম। সেই ইমেলের একটা রিপ্লাই আসলো। আমি ভাবলাম হয়তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইমেল, এই টাইপের একটা ইয়ে হবে, রিপ্লাই হবে। রিপ্লাইটা ছিল, congratulations, you have been chosen as the 2 people from Bangladesh to be receiving the Legacy Award and one of the 20 people worldwide to be receiving the Legacy Award from the last 2 cohorts of the Diana Award. আমি ওটা দেখে 5 মিনিট জাস্ট আমার মনে হচ্ছে আমার ফোনের দিকে জাস্ট তাকিয়েছিলাম যে ওয়াও, ওকে। ফার্স্ট আমার জন্য ডায়ানা ওয়ার্ডটা একটা খুবই ফার ফেচড স্ট্রেচড জিনিস ছিল। আমি একদমই বিলিভ করি নাই যে আমি এত তাড়াতাড়ি পাবো। আমার না প্ল্যান ছিল অ্যাপ্লাই করার, না পাওয়ার কথা ছিল। ওটা পেয়ে যাওয়ার পরেই দ্যাট ওয়াজ ভেরি শকিং, এন্ড দেন গেটিং দ্য লেগাসি অ্যাওয়ার্ড আফটার দ্যাট ওয়াজ ইভেন মোর শকিং। এন্ড দেন আমি বের হই, প্রথমে আমার বাবাকে বললাম। আমার বাবা বলল যে একটু চেক করে দেখো কেউ তোমার সাথে প্র্যাঙ্ক ট্যাঙ্ক করতেছে নাকি, বিকজ দের ইজ লাইক, এটা তো খুবই র্যান্ডম, তুমি অ্যাপ্লাইও করলা না। স্ক্যাম হতে পারে অনেক সময়, দেখা হ্যাঁ, যায় স্ক্যাম। অ্যাবসলিউটলি, yeah, definitely, that was my dad's concern as well, যে স্ক্যাম করলো নাকি। কারণ লেগাসি অ্যাওয়ার্ডের জন্য আমি ডায়ানা অ্যাওয়ার্ড হয়তো অ্যাপ্লাই না করে আমি পেয়ে গেলাম, লেগাসি অ্যাওয়ার্ডের জন্য তো র্যান্ডমলি আমার পাওয়ার কথা না। তারপরে they told me যে no, we don't actually take nominations, but we go through old applications and their results right now, and we just wanted to let you know that we find your work very inspiring. That was great. And then আমি গেলাম ইউকেতে। I could take a plus one as my plus one, আমি আমার বোনকে নিয়ে যাই, কারণ I think একদম ফার্স্ট থেকে আমার ছোট বোন has been my number one supporter অ্যামপ্লিটিউড নিয়ে। অ্যামপ্লিটিউডের প্রথম ইভেন্ট থেকে শুরু করে এখনের সব ইভেন্টস, এখন তো ফাইনালি ও একটা ডিপার্টমেন্ট হেড এই বছর থেকে। সো ওই ডিপার্টমেন্ট হেড হিসাবে ও আই থিঙ্ক আমার থেকে বেশি ও কাজ করেছে। ইভেন ডিপার্টমেন্ট হেড যখন ছিল না, যখন ও একটা জেনারেল মেম্বার ছিল, তখনও ওর ড্রাইভ, ওর ইন্সপিরেশন ইজ হোয়াট মেড মি গো থ্রু এভরিথিং একদম হ্যাপিলি। সো ওকে, ইফ এনিওয়ান ডিজার্ভ টু গো উইথ মি, ইট উড বি হার। আমরা গেলাম ইউকেতে, আই মেট অ্যামেজিং পিপল। আমি ছাড়া 19 জন, আই হ্যাড the most amazing people to receive the award with, and সবাই এত talented, everyone's doing such good work. Shamim Bhaiya, the other Bangladeshi to receive the Legacy Award in 2024, he's done such inspiring work, and it was so great seeing him represent our country as well at the global একটা platform. And awardটা পাবার পর I had a conversation, a very short conversation with His Royal Highness Prince William about my country, about things I want to do in Bangladesh, and that Bangladesh অনেক potential, অনেক talent আছে that just needs to be exhibited right and needs the scope to be exhibited. So ওই conversations গুলো করার পর we had a conversation with His Royal Highness Prince Harry. উনি unfortunately আসতে পারেননি, so we had that conversation একটা Zoom call-এ। সেখানেও I said the same thing যে I hope you guys understand the potential that countries like Bangladesh has, and I hope you guys give more ways to exhibit it and give more scopes for the youth to actually project their work and bring it forward. So that was overall the entire experience that I had. It was একটা 7 দিনের trip ছিল ইউকেতে, where we went through so many different things, different workshops, different training sessions. We had a lot of fun as well. But yeah, that was overall the experience. Great. So আপু, আমি যদি বলি আপনার এই যে your journey as a teacher, coach, mentor, founder, student, what skills have you developed যেটা আপনার কাছে মনে হয় যে essential for young leaders today? এটা 2 or 3 skills, key skills যদি আপনি একটু শেয়ার করেন যে লিডারদের থাকা উচিত। Okay, I think একদম first skill would be adaptability, but while having a moral conscience. It's very important to have a moral conscience and adaptability. কেন? Adapt করা is very important. You have to understand যে সবকিছু will not go according to plan. And when things don't go according to plan, you have to learn to adapt. You have to learn to settle in to things. কিন্তু settle in মানে এটা না যে কোনোটা morally incorrect জিনিস হচ্ছে যেটা আপনার মোরালের সাথে ম্যাচ করছে না, ওটার সাথে you'll go through. যদি কোনো ভুল জিনিস হয়ে থাকে আপনার সামনে, things that are not right, things that are clearly injustice, তখন you have to stand up and say যে this cannot happen. This is not right. Adaptability is not saying yes to everything. Adaptability is understanding where you can say yes and how you can settle in to different crowds.
But when something wrong is happening, you have to be able to come out and say, no, this is incorrect and this is wrong. So I think as adaptability, pashapashi, it's very important that you learn to say no, that you learn to set healthy boundaries, and you learn to understand কখন কোথায় ইনজাস্টিসের against fight করতে হবে ইনজাস্টিসের against fight করা is not just going on protests and giving long slogans and fighting and violence. No, injustice against it, you can just stand up and say, no, I don't support this is incorrect. Having a proper conversation or just saying no itself is still resistance. So ota is something that I've learned. Another thing that I've learned is take breaks. Please take breaks in between work, because এখন আমাদের এজে we have that young blood যেখানে we want to do everything যা possible, যত opportunities grab করা যায়. That is also a great thing. Take all the opportunities you can in your life, but make sure to take breaks, to breathe, because mental health, physical health নষ্ট করে opportunities grab করে কোনো লাভ নাই if you can't sustain it. আর লাস্টলি আই উড সে যে ইম্প্যাক্টই করা উচিত, যে ইম্প্যাক্টই করা হয়, সেই ইম্প্যাক্টটাকে সাস্টেইনেবল বানানো উচিত. সাস্টেইনেবল একটা বাজওয়ার্ড সবাই ইউজ করে এখন, বাট আই থিঙ্ক ইম্প্যাক্ট দ্যাট লাস্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট. ডোন্ট জাস্ট মেক ইম্প্যাক্ট ফর দ্য নাম্বারস, যে আচ্ছা আমি এতগুলো মানুষকে হেল্প করেছি, তুমি কি ফুললি ওই 3টা মানুষকে হেল্প করতে পেরেছো? ওই ইম্প্যাক্টটা কি লাস্ট করবে নাকি একদিনের ইম্প্যাক্ট? এটা বোঝা অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড সেভাবে মানুষকে হেল্প করা অনেক ইম্পর্টেন্ট. আই থিঙ্ক দিজ আর জাস্ট সাম টেকঅ্যাওয়েজ দ্যাট আইভ হ্যাড সো ফার. Absolutely fantastically said আপু, বিকজ এই জিনিসটা কিন্তু আমরা যখন অনেক সময় দেখি যে আমাদের দেশে সব ভলান্টিয়ার লাইক ইউনিভার্সিটি স্টুডেন্টস ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিস হোক, সেটা আসলে কোনো নন প্রফিট অর্গানাইজেশনের সাথে কাজ করা, নিজে একটা প্রতিষ্ঠান চালানো। সো অনেক সময় দেখা যায় যে আসলে রাইট গাইডলাইন না থাকার কারণে এক্সস্টেড হয়ে যায়, বিকজ অনেকে সিবিতে বিকজ একটা নেগেটিভ কিছু কনসেপ্ট দাঁড় করানো হয়েছে যে সিবিতে আমি 10টা, অনেক সময় আমরাও দেখি 10টা অর্গানাইজেশনের মেম্বার, ইউনিভার্সিটির সব ক্লাবের মেম্বার, এই এনজিওর মেম্বার, এই নন প্রফিটের মেম্বার। সো ইট ডাজন্ট মেক সেন্স, বিকজ একটা স্টুডেন্ট সে আসলে তার 10টা বিষয়ে প্যাশন থাকাটা আসলে ইম্পসিবল, বিকজ মানে এই জিনিসগুলো আসলে ইয়ে করে না, ইট ডাজন্ট মেক সেন্স। সো যে কারণে বিভিন্ন দেখা যায় যে বিভিন্ন ক্লাবের যখন দেখা যায় একজন কমিউনিকেশন, বিজনেস আর মাল্টিপল ডিফারেন্ট দেখা যায় যে আসলে ইনিশিয়েটিভস এর মেম্বার, তখন আসলে সে মনে করে যত বেশি দিয়ে সিভিটা আমি পারি করতে পারি, এটা যে ইররিলেভেন্ট এটা ওরা বুঝে না। এরকম মাল্টিপল ইয়ের সাথে মেম্বার হিসেবে এঙ্গেজ থাকার কারণে অনেকে আসলে ওই যে স্ট্রেসড আউট হয়ে যায় যে আমি এখানে যাচ্ছি এখানে যাচ্ছি, সে তো আসলে তার তো কোনো আসলে এইম নাই, যে কারণে দেখা যায় যে আসলে একটা নেগেটিভ ইয়ে যে ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস ভালো না বা এটা আসলে কোনো কাজ হয় না। সো এই ধরনের নেগেটিভিটি বা টাইম ওয়েস্ট তখনই হয় যখন আসলে তাদের কোনো এম থাকে না ওই স্টুডেন্ট অ্যাজ এ ভলান্টিয়ার। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট ওভারঅল। আপনার যে ডিসকাশন একটা জিনিস বারবার এসেছে আসলে প্যাশন, ইউ মেনশন সেভারাল টাইমস, যে প্যাশন থাকলে আসলে যে কোনো কিছু এগুলো সাস্টেইনেবল করা যায়, মাল্টিপল টাস্ক একসাথে করা যায়, এবং এটা আসলে এটা বার্ন আউট করানো এই পার্সপেক্টিভটাকে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যা স্টুডেন্ট যারা আছে পড়াশোনার পাশাপাশি যে কাজই করুক না কেন সেটা তাদের পছন্দের কাজ হওয়া উচিত, এবং যেটা তারা ভালোবাসে সেই কাজটার সাথে এঙ্গেজ থাকা উচিত, তাহলে এটা আসলে ইট উইল লং লাস্ট। এর বাইরে আসলে খুব শর্ট টাইমের জন্য কোনো কিছু আসলে তাদের ইম্প্যাক্টফুল হবে না। সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যেটা আপনি বললেন, এবং সে নো অনেক সময় বলে যায় আমার এই কাজ আসো বা এই কাজটা করি। হেলথ ফার্স্ট এই জিনিসটা, বিকজ আপনি যেটা বললেন যে ইয়াং ব্লাডস, অনেক সময় দেখা যায় আপনি হয়তো 10টা সিঙ্গারা খেয়ে ফেলতে পারছেন এখন ডাইজেস্টিভ, বাট এই জিনিসটা কিন্তু আফটার 30 ইট উইল হিট ইউ হার্ড। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যে আসলে আমি এখন হয়তো আমার এখন কিছু মনে হচ্ছে না যে এই জিনিসগুলো আমি পারছি, হয়ে যাচ্ছে, আমি 1টা 2টা পর্যন্ত জেগে আছি, ঘুমাচ্ছি লেটে, এই জিনিসটা হয়তো আমার 25 লাইক 25, 7 এই পর্যন্তই হবে, বাট আফটার 28 or 28 তখন দেখা যাবে আসলে এটার ইম্প্যাক্ট গুলো। সো স্বাস্থ্যের দিকে খেয়াল দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা এখন যে সময় আসলে বাস করছি সেটা হচ্ছে অনেক ধরনের এঙ্গেজমেন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস, ফ্রেন্ডস, ইউনিভার্সিটিস, ফ্যামিলি। সো এই অ্যাক্টিভিটি করতে আপনি যেটা মেন্টাল হেলথ,
আগের মতো সময় এখন আমরা আসলে অনেক সোশ্যাল মিডিয়া ফোন কেন্দ্রিক হয়ে যাচ্ছি। সো মেন্টাল হেলথ এবং স্ট্রেসটাও যেহেতু লো এবং স্বাস্থ্যের দিকে আমাদের নজর কম, বিশেষ করে স্টুডেন্টসদের, সেই জায়গাটাতে ওদেরকে আরো সচেতন এবং কেয়ারফুল হওয়া উচিত যে তারা আসলে কিভাবে তার লাইফটা লিড করছে। সো অলমোস্ট শেষের দিকে, সো যে জিনিসটা আসলে জিজ্ঞেস করতে চাই আপু, আপনার এই যে এত ইনিশিয়েটিভসে আপনি ফোকাস দিলেন, লাইক ইয়ুথ এম্পাওয়ারমেন্ট, সিভিক পার্টিসিপেশন, আপনি আসলে what do you believe the most effective ways to inspire youth to take meaningful action in their communities, এবং স্টুডেন্টসদের এই মিনিংফুল অ্যাকশন বা কমিউনিটি ডেভেলপমেন্টে ইনভলভমেন্টটা কেন জরুরি বলে আপনি মনে করেন? জরুরি না উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, ডেফিনেটলি উচিত, কারণ আমরা দিস ইজ আ ভেরি ক্লিশে থিং টু সে, সারাদিন শুনবেন এটা, কিন্তু ইটস ভেরি ট্রু যে উই রিয়েলি আর দ্য ফিউচার জেনারেশন, উই রিয়েলি আর দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি। এখন ইউ ক্যান স্পেন্ড অল ইউর টাইম ক্রিটিসাইজিং দ্য কান্ট্রি অ্যান্ড কমপ্লেনিং যে এই দেশে কিছু হবে না, or you can be the person যে এই দেশে কিছু হওয়াতে সাহায্য করতে পারে, রাইট? সো আমার কথা হচ্ছে, instead of crying over spilled milk, or instead of crying over my problems, I want to be a solution to people, or at least inspire other people to be solutions, because আপনার প্রবলেমস গুলো থেকে কিন্তু আপনি রিয়েলাইজ করেন যে এটার সলিউশন কি হবে। এখন ইনস্টেড অফ জাস্ট সেইং ইট আউট লাউড যে এই আমার প্রবলেম, এটা এটা আমার প্রবলেম, এটা করলে ঠিক হয়ে যেত, হাউ অ্যাবাউট উই ট্রাই টু ইমপ্লিমেন্ট দ্যাট, কোনটা করলে ঠিক হয়ে যাবে সেটাই আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। অ্যান্ড অ্যাজ দ্য ইউথ উই হ্যাভ দ্য মোস্ট পাওয়ার, we have the most power to change what needs to be changed, আর এর জন্য কালেকটিভ ভয়েস অনেক দরকার, কালেকটিভ অ্যাকশন অনেক দরকার। যদি আরো যদি সব ইউথ এক হয়ে ইনজাস্টিসের আগেনস্টে কথা বলা শুরু করে, যদি সব ইউথ একটু একটু করে তাদের প্রিভিলেজ শেয়ার করা শুরু করে, our country can go a long way. And অ্যামপ্লিটিউডের থ্রু আমি এখন পর্যন্ত গ্লোবালি কিছু চিন্তা করছি না, গ্লোবাল ফিউচার বা ইভেন লাইক অ্যাজ আ হিউম্যান বিং রাইট নাও, আমার প্ল্যান ইজ আগে আমার দেশকে ডেভেলপ করা দরকার। আমার দেশ ডেভেলপ হলে তখন আই ক্যান থিঙ্ক অ্যাবাউট অন্য দেশের কতটুকু ডেভেলপমেন্ট দরকার। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক আমার এই লাইফে আমি দেশের ডেভেলপমেন্ট শেষ করে যেতে পারবো। সো ডেফিনেটলি নট, যতটুকুই পারবো আমার প্ল্যান ইজ টু স্টার্ট ডেভেলপিং মাই কান্ট্রি। অ্যান্ড আই থিঙ্ক যদি প্রত্যেকটা ইউথ একটু একটু করে এগিয়ে আসে, তাহলে ইন দ্য নিয়ার ফিউচার মেবি আমাদের জেনারেশন যখন শেষ করে নেক্সট জেনারেশন আসবে, জেন অ্যালফা, মেবি জেন জির পর যখন আসবে, তখন হয়তো ওদের মাথায় ওই থটটা থাকবে না যে দেশ ছেড়ে দিতে হবে, এই দেশে কিছু হবে না। সো আমার এটাই পয়েন্ট যে অ্যাজ ইউথ যদি আপনার দেশের প্রতিও কিছু না করতে ইচ্ছা করে, অ্যাটলিস্ট পৃথিবীর বাকি মানুষের জন্য চিন্তা করে কিছু করা উচিত। And instead of crying over things, it's time যে সবাই একসাথে হয়ে একটু প্রিভিলেজটা যদি শেয়ার করার চেষ্টা করি, যার যা আছে তা দিয়ে একটু চেষ্টা করি, the world will be a better place. অ্যাবসলিউটলি। আমি একটা প্রজেক্টে শুরু করেছিলাম ব্যাক ইন 2015। সো সেখানে একজন একটা প্রজেক্ট নিয়েছিল, নট একজন, সরি, 3টা গ্রুপ, 10টা গ্রুপ ছিল। 3টা গ্রুপ হচ্ছে লাইক তারা পাবলিক ইউনিভার্সিটি ডর্মস গুলোতে যে একটু যে বাচ্চারা কাজ করে তাদের নাইট স্কুলের জন্য। সো একজন যে জাজ ছিল সে বলতেছিল যে উনি মেনশন করেছিলেন যে তোমার কি ব্যাপার, 3টা আইডিয়া কম পড়ে গেল কেন? সো আমার একজন ছিল, আর ভাইয়া ছিল। সো উনি মেনশন করেছে যে আসলে এত আমাদের মার্জিনালাইজড কিডস আছে, তাদের কাছে পৌঁছাতে হবে। এখানে আসলে 3টা গ্রুপ এই কাজটা করতে পারবে না, এরকম শত শত সিমিলার কাম আপ উইথ ইন ইফেক্ট। সো দিস ইজ দ্য পয়েন্ট, যে জিনিসটা আমি খুবই আসলে রিলেট করতে পারলাম, এবং একদম টু দ্য পয়েন্ট যে কে আসলে ফাউন্ডার, কে ভলান্টিয়ার, মানে কার কি পজিশন, কার কি। ইউনিভার্সিটিটা পড়াশোনা ওকে, বাট ইউনিভার্সিটি স্টুডেন্ট তার কিন্তু সমাজের প্রতি দায়িত্ব অনেক। সে পড়ে সেটার ইমপ্লিমেন্টেশনটা কিন্তু তার ব্যাক টু দ্য কমিউনিটি দিতে হবে। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। সে রিসার্চ পেপার দিয়ে হোক বা কোনো একটা ফাইন্যান্স বের করে হোক, ইনোভেটিভ সলিউশন, কমিউনিটি ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো তার প্রত্যেকের ইয়ে থেকে আসলে যখন কন্ট্রিবিউট করবে সোসাইটিতে, ইট উইল বি এ বেটার প্লেস। আর যখন নিজের কমিউনিটি, সিটি, কান্ট্রি বেটার প্লেস হিসেবে গড়ে উঠবে, সো তখন এটাই আসলে গ্লোবাল কন্ট্রিবিউশন। সো নাফির, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের টাইম খুব শর্ট, বাট এর ভিতরে আপনার অ্যাচিভমেন্টস, আপনার পারসেপশন
how you lead your life, your organization, থটস, এই কিছু অ্যাডভাইস ফর স্টুডেন্টস, যে স্কিলস গুলো তাদের ডেভেলপ করার জন্য শেয়ার করলেন, এই সংক্ষেপে আমরা আমাদের অডিয়েন্সকে জানানোর ট্রাই করেছি। হোপফুলি দে উইল লার্ন অ্যান্ড উইল অ্যাক্ট। যে শুনলাম, জানলাম, শেষ, দিস ইজ নট দ্য থিং। যে আসলে একটু একটু করে কাজ শুরু, স্মল স্টেপ। আমি আজকে এই কাজগুলো শুরু করি, হয়তো যারা বিভিন্ন ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজড, তারা একটু মিনিংফুল ওয়েতে এঙ্গেজমেন্ট বাড়াবে, যাতে করে তারা তখন কাজের আসলে মর্মটা বুঝতে পারবে, কিভাবে তারা ডেভেলপ হচ্ছে, কিভাবে তার কমিউনিটি ডেভেলপ হচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ আপু, অ্যাগেইন অন বিহাফ অফ স্কোয়ার কন্ট্রিবিউশন ডেভেলপমেন্ট, আপনার স্টোরি শেয়ার করার জন্য, এবং আপনার অ্যাম্পলিটিউড আরো এগিয়ে যাক, দেশ এবং দেশের বাইরেও ইম্প্যাক্ট রাখা শুরু করুক। এই কারণে শেষ করছি আজকে আমাদের এই প্রোগ্রামটা। ভালো থাকবেন। Thank you so much for having me. Thank you so much for the great initiative. I think it's very inspirational. আর অনেক অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে এগুলো. So thank you for giving me the scope to help you guys. That's been great. ডেফিনেটলি, থ্যাংক ইউ আপু। Thank you.